রিচ ড্যাড পুয়ার ড্যাড, লেখক রবার্ট টি কিওসাকি, ভাষান্তর অরণ্য আপন, সম্পাদনা মোহাম্মদ বিপ্লব সরকার। পড়ছি আমি নওশিন সাইয়ারা। পার্ট 12। ধনীরা কিভাবে বুদ্ধিজীবিতা হারিয়ে দিয়েছিল। একবার যখন ধনীদের কাছ থেকে কেড়ে নেওয়ার কর আইন পাশ হলো, সরকারি ভাণ্ডারে কর জমা হতে লাগলো। প্রথমে জনগণ খুশি হলো, অর্থ সরকারি কর্মচারী ও ধনীদের হাতে যাওয়া শুরু করলো। সরকারি কর্মচারী ও ধনীদের কাছে অর্থ পৌঁছে গেল, সরকার প্রচুর অর্থের মালিক হয়ে গেল। কিন্তু সমস্যা দেখা দিল এই অর্থের ব্যবস্থাপনা নিয়ে। আসলে অর্থের পুনঃপ্রবাহ ছিল না। অন্য কথায়, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনি অতিরিক্ত অর্থ বাকি রাখতে চাইবেন না সরকারি নীতি অনুসারে, এবং আপনি পুরো বরাদ্দকৃত টাকাই খরচ করতে চাইবেন, কারণ আপনি যদি আপনার জন্য বরাদ্দকৃত অর্থ খরচ করতে না পারেন, তাহলে পরের বাজেটে এই অর্থ বরাদ্দ আপনি আর পাবেন না, আপনাকে আর যোগ্য বলে মনে হবে না। অথচ ব্যবসায়ীরা অর্থ সংরক্ষণ করতে পারলে পুরস্কৃত হয়, যোগ্য বলে প্রমাণিত হয়। যেহেতু সরকারি ব্যয়ের চক্র চলতে থাকে, টাকার চাহিদা বাড়তে থাকে, ধনীদের ওপর কর ধার্য করা, নীতি সমন্বয় করে কম আয়ের লোকদের ওপরও কর চাপানো হয়। ক্রমশ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর যেসব লোকেরা এই রীতির জন্য ভোট দিয়েছিল, তাদের উপরও কর ধার্য করা হয়। সত্যিকারের পুঁজিপতিরা তাদের আর্থিক জ্ঞান কাজে লাগিয়ে ফাঁকি দেওয়ার পথ খুঁজে নেয়। তারা কর্পোরেশন রক্ষায় চলে যায়। কর্পোরেশন ধনীদের রক্ষা করে, কিন্তু যারা কর্পোরেশন গঠন করেনি তারা জানে না যে কর্পোরেশন কোনো বস্তু নয়। কর্পোরেশন একটা ফাইল ফোল্ডার মাত্র, যার মধ্যে আইন সংক্রান্ত তথ্য রাখা হয়। ফোল্ডারটি অ্যাটর্নির অফিসে রাখা হয়, যা স্টেট গভর্নমেন্ট অফিসে রেজিস্টার করা থাকে। এটি একটা বড় বিল্ডিং নয় যার উপরে কর্পোরেশন লেখা থাকবে। এটা কোনো ফ্যাক্টরির বা একদল লোক বোঝায় না। কর্পোরেশন শুধুই একটি আইনসম্মত আত্মহীন একটা ডাক্তার, যাতে ধনীদের অর্থ সুরক্ষিত থাকে। আবার একবার স্থায়ী আইন পাশ করার পর কর্পোরেশন জনপ্রিয় হয়ে ওঠে, কারণ কর্পোরেশনের তুলনায় ব্যক্তিবিশেষে বেশি করে কর দিতে হয়। অধিকন্তু, যেমন আগে বলা হয়েছে যে কিছু ব্যয় কর দেওয়ার আগে কর্পোরেশন থেকে ডলার মারফত বহন করা হয়। ধনী আর গরিবদের মধ্যে এই দ্বন্দ্ব কয়েকশো বছর ধরে। এটা ধনীদের কাছ থেকে কেড়ে নাও জনগণ বনাম ধনীদের যুদ্ধ। যখনই এই আইন প্রণয়ন করা হয়েছে, সেখানে এই যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ চলতেই থাকবে চিরদিন। সমস্যা হলো যে এই যুদ্ধে যারা হারছে তারা সচেতন না। যারা প্রতিদিন সকালে ওঠে আর কঠোর শ্রম দেয় এবং সরকারকে কর দেয়, তারা যদি বুঝতো ধনীরা কিভাবে খেলে, তারাও খেলতো, তাহলে তারা আর্থিক স্বাধীনতার পথ খুঁজে পেত। তাই যখন আমি দেখি যে মা বাবা সন্তানদের স্কুলে পাঠান যাতে তারা একটা নিরাপদ চাকরি পেতে পারে, তখন আমি শিউরে উঠি এসব কথা শুনে। একজন কর্মচারীর নিরাপদ চাকরি থাকলেও আর্থিক বিষয়ে তার জ্ঞান না থাকায় তার মুক্তি নেই। এখন প্রত্যেক আমেরিকানকে 5 থেকে 6 মাস সরকারের জন্য কাজ করতে হয় যাতে তারা কর দিতে পারে। আমার মতে এটা অনেক লম্বা সময়। আপনি যত পরিশ্রম করবেন তত বেশি কর দিতে হবে সরকারকে। সেজন্যই আমি বলি, ধনীর কাছ থেকে কেড়ে নেওয়ার ধারণাটা পক্ষে যারা ভোটাভুটি করেছিল, ক্ষতিটা তাদেরই বেশি হয়েছে। সবসময়ই মানুষ ধনীদের শাস্তি দিতে চেয়েছে। ধনীরা সহজে কর দেয়নি, তারা বরং প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, পরিস্থিতি বদলানোর ইচ্ছা আছে। তারা সহজেই অনেক কর দিতে চায় না। তারা করের বোঝা কমানোর পথ খুঁজতে থাকে। তারা বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্টেন্ট রাখেন আর এই আইন পরিবর্তন করে। বৈধভাবে কর ফাঁকি দেওয়ার
পথ করে দেওয়ার জন্য রাজনীতিবিদদের হাতে রাখেন। তাদের এই কার্যকলাপ করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য আছে। যুক্তরাষ্ট্রের কর কোড অনুসারে কর বাঁচানোর সুযোগ আছে। এই সুযোগগুলো সবার জন্য সহজলভ্য নয়, কিন্তু ধনীরা এসব পথের সন্ধান করে, কারণ তারা নিজেদের ব্যবসা নিয়ে মাথা ঘামায়। উদাহরণস্বরূপ 1031 শব্দটি ইন্টারনাল রেভিনিউ কোড এর ধারা 2031 এর সংক্ষিপ্ত রূপ। যদি কেউ অপেক্ষাকৃত ছোট রিয়েল এস্টেটের বিনিময়ে দামি রিয়েল এস্টেট কিনে লাভ করতে চায়, সেই বিক্রেতাকে সরকার দেরি করে কর পরিশোধের সুযোগ দেয়। রিয়েল এস্টেট এমন এক বিনিয়োগ যেখানে কর বাঁচানোর বেশ সুযোগ থাকে। আপনি যত বেশি দামি সম্পত্তি কিনতে থাকবেন, আপনার লাভের উপর কোনো কর দিতে হবে না, যতক্ষণ না আপনি পুরোটা নগদে পরিণত করেন। যেসব লোক আইনের এই সুযোগ নেয় না, তারা সত্যিই তাদের সম্পত্তি বৃদ্ধির সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করে। গরিব আর মধ্যবিত্তের একরকম সম্পত্তি থাকে না। তারা বসে থেকে সরকারকে নিজেদের হাতে সুচ বিধে রক্তদান আদায়ে সুযোগ করে দিয়ে থাকে। আমার দুঃখ হতো তাদের জন্য যারা সরকারের ভয়ে বেশি বেশি কর দিত এবং যারা কম দেওয়ার সুযোগ নেয় না। আমি ভালোভাবে জানি সরকারি কর এজেন্ট কি ভয়ঙ্কর আর আতঙ্কজনক হতে পারে। আমার এমন বেশ কিছু বন্ধু ছিলেন যারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন, অথবা তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, পরে জানতে পেরেছে কলকাঠি নেড়েছে সরকার। আমি সব বুঝি, কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ভয়ে কঠোর পরিশ্রম করাটা একটু মহার্ঘ হয়ে যায়। আমার গরিব বাবা কখনো এর বিরুদ্ধে লড়াই করেননি, আমার ধনী বাবাও করেননি। তবে ধনী বাবা কৌশলে খেলেছেন। তিনি ধনীদের সব থেকে বড় গোপন রহস্য কর্পোরেশনের মাধ্যমে করেছিলেন। মনে পড়ে যে আমার ধনী বাবার কাছ থেকে আমি প্রথমে কি শিক্ষা পেয়েছিলাম। আমার মতো 9 বছরের এক বালককে তার সাথে কথা বলার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল। তার নজরে আসার জন্য আমি প্রায়ই তার জন্য বসে থাকতাম। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যেতেন। তিনি চাইতেন আমি তার ক্ষমতা সম্পর্কে ধারণা নিতে পারি এবং আমি একসময় এরকম ক্ষমতা অর্জন করতে ইচ্ছা করি। আমি তার কাছে যতদিন শিক্ষা গ্রহণ করেছি, উনি আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছেন যে জ্ঞানই আসল ক্ষমতা। টাকার সঙ্গে যে বিরাট ক্ষমতা জড়িত আছে তা ধরে রাখতে বা বাড়াতে জ্ঞানের প্রয়োজন আছে, নতুবা পৃথিবী আপনাকে অনবরত ধাক্কা দিতে থাকবে। ধনী বাবা মাইক আর আমাকে সবসময় মনে করিয়ে দিতেন যে সব থেকে বড় উৎপীড়ক আপনার বস বা সুপারভাইজার নয়, বড় উৎপীড়ক করের লোকেরা সব সময় বেশি আদায় করতে চাইবে। আমাদের প্রথম পাঠ ছিল ক্ষমতা মানেই টাকার জন্য কাজ করার বদলে টাকা দিয়ে আপনার কাজ করানো। আপনি যদি টাকার জন্য কাজ করেন, ক্ষমতাটা আপনার মালিককে দিয়ে থাকেন। আপনি যদি টাকা দিয়ে নিজের জন্য কাজ করান, তাহলে ক্ষমতা আপনার হাতে থাকবে। একবার যদি আপনি অর্থ দিয়ে কাজ করানোর ক্ষমতা জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি সবকিছু শিখে যান। আপনাকে আর উৎপীড়করা আঘাত করতে পারবে না। আইন এবং আইনের ধারা কিভাবে কাজ করে তা আপনার জানা প্রয়োজন। আপনি যদি এসব না জানেন, তাহলে আপনাকে তারা পেয়ে বসবে। আপনি যদি জানেন, তাহলে আপনি লড়াই করতে পারবেন। এজন্যই তিনি বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্টেন্টদের মোটা বেতন দিতেন। তাদের বেতন দেওয়া সরকারকে অর্থ প্রদানের চেয়ে কম খরচ সাপেক্ষ। উনি আমাদেরকে সবচেয়ে সেরা যে শিক্ষাটা দিয়েছিলেন তা হলো বুদ্ধিমান হও, তাহলে তোমাকে চারপাশ থেকে মানুষের ধাক্কা খেতে হবে না। কথাগুলো আমি আমার জীবনের সর্বত্র প্রয়োগ করেছি। তিনি আইন জানতেন, তিনি আইন মেনে চলা নাগরিক। তিনি আইন জানতেন কারণ আইন না জানলে খরচটা বেশি হয়। তুমি যদি জানো যে তুমি নির্ভুল, তবে তুমি যুদ্ধ করতে ভয় পাবে না, তুমি লড়াই করতে পারবে নির্ভয়ে।
আমার উচ্চশিক্ষিত বাবা আমাকে সবসময় বড় একটা মজবুত কর্পোরেশনে চাকরি খুঁজতে উৎসাহ দিতেন। তিনি কর্পোরেটের সিঁড়ি বেয়ে উপরে ওঠার নেতিবাদ নৈতিক উৎকর্ষতার কথা বলতেন। তিনি জানতেন না যে বেতনের ওপর ভরসায় কর্পোরেট মালিকের ওপর নির্ভরশীল হয়ে থাকলে আমি শিগগির দুধ দিতে প্রস্তুত এক দুগ্ধবতী গাভী হয়ে যাব। যখন আমার ধনী বাবাকে আমি আমার বাবার এই উপদেশের কথা জানাই, তিনি সামান্য হেসেছিলেন। সিঁড়িটার মালিক হয়ে যাও না, তিনি ব্যঙ্গ করে এইটুকু বলেছিলেন শুধু। বয়স কম হওয়াতে আমি বুঝতে পারতাম না সে কর্পোরেশনের মালিক হওয়া বলতে কি বুঝিয়েছিলেন। এই ধারণাটা আমার কাছে অসম্ভব আর ভয়ঙ্কর মনে হয়েছিল। যদিও আমি এই ধারণা নিয়ে খুব উল্লাসিত ছিলাম, আমার কৈশোরে আমি এমন সম্ভাবনার কল্পনাও করতে পারতাম না। ভাবতেই পারতাম না যে আমি কোম্পানির মালিক হব আর বড়রা আমার হয়ে কাজ করবে। কথা হচ্ছে, আমার ধনী বাবা না থাকলে আমি হয়তো আমার শিক্ষিত বাবারই উপদেশ মেনে নিতাম।